আসসালামু আলাইকুম। আজ 21শে অক্টোবর 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে ফাইলে স্বাক্ষর করার অনুরোধ সার্জিসের। 2 সেনা কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অ্যাকশন। আফগানকে নতুন করে হুমকি দিল পাকিস্তান। এবার বিস্তারিত। 44তম বিসিএস এর রিপিট ক্যাডার বিধি সংশোধন সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চূড়ান্ত স্বাক্ষর আটকে আছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবির মিলন। সেই পোস্টের লেখাটি মঙ্গলবার ফেসবুকে শেয়ার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি পোস্টে প্রধান উপদেষ্টাকে ফাইল ছাড়ার অনুরোধ জানান। ফেসবুকে সার্জিস আলম বলেন, 44তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না, হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় 2 বার বিদেশ ঘুরে এলেন, কিন্তু ফাইল নড়ে না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর ওপর। একটা যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম্য কেন? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন 44তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল গত 30 জুন প্রকাশ করেছিল। 1710টি শূন্য পদের বিপরীতে সুপারিশ করা হয় 1690 জনকে। তবে তাদের মধ্যে 372 জন আগেই একই বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ, সমালোচনা ও বিতর্কের পর পিএসসি বিধি সংশোধনের সিদ্ধান্ত নেয়, যাতে রিপিট ক্যাডারের জায়গায় মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করা যায়, কিন্তু সেটি এখনও নানা কারণে ঝুলে আছে। দুর্নীতির অভিযোগের মুখে সাবেক 2 সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদ ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ। দুদকের আবেদনের ভিত্তিতে শুধু এই 2 কর্মকর্তা নয়, হাবিবুর রহমানের স্ত্রী সাবিনা রহমান খান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন এবং তার স্ত্রী জহুরা আহমদ শুভর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তিনি দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। এ কারণে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে দুদক আদালতে আবেদন করে। একই যুক্তিতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান ও তার স্ত্রীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুল হায়াত। আদালতের আদেশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরদারি করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। দুদক জানিয়েছে, অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ যাত্রায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াত ইসলামের আন্দোলন নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেয়া একটি বিবৃতি নিয়ে এই মুহূর্তে আলোচনা সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক অঙ্গনে। ফেসবুকে দেয়া ওই বিবৃতিতে পিআর দাবিতে জামায়াতের আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন নাহিদ। এনসিপির শীর্ষ নেতার দেয়া এই বিবৃতিটিকে বেশ আক্রমণাত্মক বলে মনে করেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। একই সঙ্গে এনসিপির এই বিবৃতিটা জামাতের জন্য সহ্য করা কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি। চ্যানেল 24-এ প্রচারিত মুক্তবাক অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন আলতাফ পারভেজ। নাজনীন নাসরিন দোলার উপস্থাপনায় এই আলোচনায় আরও অংশ নিয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ও এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। জামাতকে নিয়ে নাহিদ ইসলামের দেয়া বিবৃতির বিষয়ে আলতাফ পারভেজ বলেন, এনসিপির নেতা যে বিবৃতি দিয়েছেন সেটা হঠাৎ মনে হয়েছে এটা বেশ আক্রমণাত্মক।
জামাত পিআর নিয়ে যে দাবি জানিয়েছে বা আন্দোলন করছে, এটা রাজনৈতিক দল হিসেবে সেই অধিকার তাদের আছে। সেটা আদর্শিক জায়গা থেকেও হতে পারে কিংবা রাজনৈতিক কৌশলও হতে পারে। অনেকে সমালোচনা করে বলেছেন জামাত এই কৌশলটা নিয়েছে নির্বাচন বিলম্বিত করার জন্য। সমালোচকদেরও এই সমালোচনা করার অধিকার আছে। আলতাফ পারভেজ বলেন, কিন্তু এনসিপি যে ভাষায় আক্রমণ করেছে আমার কাছে মনে হয় এটা অতিরিক্ত তীব্র এবং আক্রমণাত্মক হয়েছে। এনসিপি হঠাৎ করে কেন এটা বলল সেটা একটা প্রশ্ন। এটা মনে করা যেতে পারে যে জামাত বিরোধী কোনো মেরুকরণে এনসিপি নিজেকে সম্পৃক্ত করতে চাচ্ছে বা শাপলা প্রতীক পাওয়ার জন্য তারা কোনো দিক থেকে বাড়তি একটু সহানুভূতি চাচ্ছে। এসব কারণেই বিবৃতিটা হতে পারে। হঠাৎ করে আসা এনসিপির এই বিবৃতিটা জামাতের জন্য সহ্য করা কঠিন। তিনি বলেন, কিন্তু একদিন না একদিন বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা লাগবে। এটা জামাত এজেন্ডা হিসেবে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করে জনগণের কাছে যেতে পারে। 1-2 বছর এই এজেন্ডা নিয়ে কাজ করলে বাংলাদেশে এটা জনপ্রিয় এজেন্ডা হবে। বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক সংকট, সংসদে যে অনেক দলের প্রতিনিধিত্ব আসে না অল্প ভোট পাওয়ার কারণে, এই সমস্যার একটা ভালো সমাধান সংখ্যানুপাতিক পদ্ধতি। পিআর পদ্ধতির নামে কেউ কেউ নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের উদ্যোগে ডেমোক্রেটিক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের আহ্বায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আমানুল্লাহ আমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জাতীয়ভাবে যারা সেই দিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে এই নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমি আহ্বান জানাবো এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার। কয়েকটি রাজনৈতিক দলকে আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে নতুন করে শপথ নিতে হবে যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হতে হবে। সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটা নিষিদ্ধ রাখতে হবে। যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান না সেই উপদেষ্টার দরকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে 10 দিন ধরে শিক্ষকরা এখানে আন্দোলন করছেন। আমরা প্রথম দিন থেকেই শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে এই শহীদ মিনারে অবস্থান নিয়েছি। প্রেস ক্লাব থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা এই শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছি। তিনি বলেন, শিক্ষকদের বিভিন্ন দোষ দেয়া হয়। তারা কেন প্রাইভেট পড়ায়, শিক্ষার্থীরা কেন ফেল করে, শিক্ষকরা কেন চাকরি ছেড়ে দেয়, নানাবিধ কারণে শিক্ষার্থীদেরকে দায়ী করা হয়। কিন্তু সরকার কখনোই নিজের দোষটা দেখে না। 500 টাকা দিয়ে একটা পরিবার কেন একাও বাংলাদেশে ব্যাচেলর হিসেবে থাকা যায় না। শিক্ষা উপদেষ্টা আমরা ভেবেছিলাম আপনি ক্ষমতায় আসার পরে, আপনি দায়িত্ব নেয়ার পরেও আপনি একটা শিক্ষা সংস্কার কমিশন করে শিক্ষকদেরকে প্রাধান্য দিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে পারবো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষকদের যে দাবি সেটিকে রাষ্ট্রের প্রায়োরিটি লিস্টের সবসময় শেষের দিকে রাখা হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষক সমাজ আমরা অনেককেই দেখেছি শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েও এই শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে নানান পেশায় চলে যেতে। কেউ ব্যাংকের চাকরি পেলে ব্যাংকে চলে যায়, কেউ এনজিওতে চাকরি পেলে চলে যায়। নিজের ব্যবসা দাঁড় করাতে পারলে তারা শিক্ষকতা ছেড়ে দিয়ে নিজস্ব ব্যবসা করে। শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার যেই দারোয়ান, আপনার গাড়ির যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভারের খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে 5 তলা বাড়ি রয়েছে। আপনার বাসায় যে রান্না করে, যে বাবুর্চি, তাদের বেতন এই শিক্ষকদের বেতনের থেকেও অনেক বেশি। প্রথম শ্রেণীর নাগরিক করার জন্য আপনি জাতি গড়ার কারিগরদের দায়িত্ব দিয়েছেন, কিন্তু এই জাতি গড়ার কারিগররা জীবন যাপন করে 4র্থ শ্রেণীর। একটা 4র্থ শ্রেণীর জীবন যাপন করে কেউ প্রথম শ্রেণীর নাগরিক বানাতে পারে না। আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর 29 বছর পর হত্যা মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে। সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এসসি মোহাম্মদ মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার এজাহারে আসামিরা হলেন সালমান শাহের স্ত্রী সামিরা হক। এছাড়াও আসামির তালিকায় আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন। মোট অভিযুক্ত 11 জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম। অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা, যা প্রায় ৩ দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে। পরবর্তী সময়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয়। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। ফেনী সদর উপজেলার ফাজিলপুরে মহিলা জামায়াতের কর্মসূচি ঘিরে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে জামায়াত ও ছাত্র শিবিরের ৬ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ইউনিয়নের আল আমিন মার্কেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন ফাজিলপুর ইউনিয়ন শিবিরের সভাপতি আরমান হোসেন, ইউনিয়ন শিবিরের ১ নম্বর ওয়ার্ড সভাপতি নাজমুল হাসান, ফাজিলপুর ইউনিয়নের জামাতের সেক্রেটারি সোহরাব হাসান, ৯ নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি জিয়াউর রহমান, ইউনিয়ন শিবিরের প্রকাশনা সম্পাদক শরাফাতুল্লাহ, শিবিরের ইউনিয়ন সেক্রেটারি মেহেদি হাসান। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফাজিলপুর ইউনিয়নে আল আমিন মার্কেট সংলগ্ন একটি বাড়িতে মহিলা জামায়াতের তালিম কর্মসূচি স্থলে যান সদর উপজেলা যুবদলের সদস্য কামরুল সহ কয়েকজন নেতাকর্মী। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাত এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করে। এদিন রাতে এ ঘটনায় আহতদের দেখতে ফেনী জেনারেল হাসপাতালে যান জেলা জামাতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান। এ বিষয়ে তিনি বলেন, জামাত শিবিরের নেতাকর্মীদের ওপর বিএনপি ও যুবদলের লোকজন অতর্কিত হামলা চালিয়েছে। মহিলা জামাতের অনুষ্ঠান বন্ধ করার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় তারা পরে বাজারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। এর আগেও আমাদের সক্রিয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে। জেলা যুবদলের আহ্বায়ক নাসিরউদ্দিন খন্দকার বলেন, জামাতের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে ধর্মের নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এতে আমাদের এক নেতা সেখানে গিয়ে তাদের এসব কর্মকাণ্ড বন্ধ করতে বললে জামাত শিবিরের নেতাকর্মীরা এসে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমাদের দলীয় আনোয়ার আজিম, হাসান, দুলাল, কিরণ, কামরুল সহ অন্তত 7 জন নেতাকর্মী আহত হয়েছেন। প্রিয় দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা যে কাজই করি না কেন, যদি পরামর্শ নিই তাহলে সেই কাজটি আরো সুন্দর এবং সুচারু হতে পারে। ধরুন একটি কাজ আপনি করছেন, সেই কাজের বিশেষজ্ঞ আপনি, তবুও আপনি অন্যের পরামর্শ নিন। আপনি ঘরের মধ্যে কোনো কাজ করলে, পরিবারের সদস্যদের, অফিসে কাজ করলে অফিসের কর্তা বা সহকর্মীদের পরামর্শ নিতে পারেন। কারণ এই পরামর্শ নেওয়ার পর আপনি গ্রহণ করবেন বা করবেন না সেটা সম্পূর্ণ আপনার উপর, কিন্তু আপনি যে বিষয়গুলো জানতে পারবেন সেই বিষয়গুলো হয়তো আপনার কাছে নতুন মনে হতে পারে, অজানা হতে পারে। এর মধ্য দিয়ে কাজটিকে সফল করবার জন্য নতুন নতুন অনুঘটক পাবেন, উদ্দীপনা পাবেন। ফলে আপনি কোনো বিষয়ের অভিজ্ঞ বা বিশেষজ্ঞ হলেও অন্যের পরামর্শ নিয়ে দেখুন না সেই কাজটি আরো দ্রুততার সঙ্গে সফল হয় কিনা। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান যদি পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় তবে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে, এমন হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। সম্প্রতি দুই দেশের সীমান্তে টানা সংঘর্ষে প্রাণহানির পর কাতারের রাজধানী দোহায় এই সমঝোতায় পৌঁছেছিল ইসলামাবাদ ও কাবুল। মঙ্গলবার অর্থাৎ 21 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
সংবাদ মাধ্যমটি বলছে, যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে এই সতর্ক বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেছেন, ইসলামাবাদ ও কাবুলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে কিনা তা নির্ভর করছে আফগান তালেবানের উপর। তারা পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে পারে কিনা। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। টানা কয়েকদিনের সীমান্ত সংঘর্ষে বহু প্রাণহানির পর দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশ দোহায় গত সপ্তাহান্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা। অতীতে একে অপরের মিত্র এই দুই দেশের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় পাকিস্তানের অভিযোগের পর। ইসলামাবাদ দাবি করে, আফগান ভূখণ্ডে আশ্রয় নেয়া সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এ অবস্থায় পাকিস্তান আফগান তালেবানকে তাদের নিয়ন্ত্রণে আনতে বলে এবং পরবর্তীতে বিমান হামলাও চালায়। আসিফ বলেন, আফগানিস্তান থেকে কোনো হামলা বা অনুপ্রবেশের ঘটনা ঘটলে সেটি এই চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। সবকিছুই এই একটি শর্তের উপর নির্ভর করছে। তিনি জানান, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক ও কাতারের স্বাক্ষরিত লিখিত এই চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, কোনো পক্ষ সীমান্ত অতিক্রম করবে না। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায়, যতক্ষণ চুক্তি লঙ্ঘন না হয় যুদ্ধবিরতি বহাল থাকবে। আসিফ আরও বলেন, একাধিক সন্ত্রাসী সংগঠনের জোট তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি আফগানিস্তান থেকেই পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং তারা এই কাজে আফগান তালেবানের মৌন সমর্থন পাচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। আফগান তালেবান সরকার বলেছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য কোনো গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে না, বরং ইসলামাবাদ আফগানিস্তান সম্পর্কে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে এবং নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসীদের লালন করছে। গত রোববার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, দোহা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দুই দেশই একে অপরের বিরুদ্ধে শত্রুতামূলক কোনো পদক্ষেপ নেবে না এবং পাকিস্তান বিরোধী কোনো গোষ্ঠীকে সমর্থনও দেবে না। সন্ত্রাসী গোষ্ঠী টিটিপি দীর্ঘদিন ধরে পাকিস্তানের রাষ্ট্র কাঠামো উল্টে দিয়ে নিজেদের সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে তারা পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলাও বাড়িয়েছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, টিটিপি নেতা নূর ওয়ালি মেসুদকে হত্যার লক্ষ্যে গত 9 অক্টোবর তারা আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে। পরে মেসুদ এক ভিডিও বার্তায় নিজের জীবিত থাকার প্রমাণ দেন। আসিফ বলেন, আমাদের ভূখণ্ডে হামলা হচ্ছিল, তাই আমরাও পাল্টা জবাব দিয়েছি। চোখের বদলে চোখ, তারা কাবুলে আছে, সর্বত্র আছে, যেখানে থাকবে আমরা আঘাত করব। কাবুল কোনো নিষিদ্ধ এলাকা নয়। তিনি জানান, যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে পরবর্তী বৈঠক হবে 25 অক্টোবর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।